মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তো নরকেও স্থান হবে না কালীপদ। যদি মেয়ে প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে আপনার ছেলে বিপদে পড়বে। এই দেখেন, খাওয়ানোর শখ আছে 16 আনা, কয় কি বাঙালের মতো খাবো, এদিকে মাথায় বুদ্ধি তো নাই। আর নিন বাবা, খেটুকু খেয়ে নিন। হ্যাঁ, খেটুকু খেয়ে নিন। আজ আমাদের হট সিটে নান আদার দেন ভানু বন্দ্যোপাধ্যায়। সবসময় বলতেন, ছিলাম বারুজ্জে, হয়ে গেলাম ভারুজ্জে। যদিও বাঙালি জানে ভানু বন্দ্যোপাধ্যায় কোনো দিনই ভাড়ামি করেননি। সেই কারণেই কি তাহলে ইন্ডাস্ট্রি তাকে একঘরে করে রেখেছিল? বাড়িতে হাঁড়ি চড়ত না। কম বেশি 5টা বছর তিনি কোনো কাজ পাননি। গ্রামে গ্রামে ঘুরে যাত্রা করে পেট চালিয়েছেন, কিন্তু একটা দিনের জন্য মাথা নত করেননি। কিভাবেই বা করবেন? তার জীবনের আদর্শ যে শহীদ দীনেশ গুপ্ত, বিনয় বাদল দীনেশের সেই দীনেশ, এককালে যার সাইকেলের পেছনে বসে কত ঘুরেছেন ভানুবাবু। সেই মানুষটা কি নিজের আদর্শ থেকে সরে আসতে পারেন? তার রসবোধ যেমন প্রখর ছিল, তেমনি যে তার মেধাও ছিল মারাত্মক। সেন্স অফ হিউমার শব্দটা বাজারে আসার বহু আগেই সেন্স অফ হিউমার শিখিয়ে গেছেন এই মানুষটা। তার সামনে বেফাস হওয়ার জো ছিল না। ঠোঁট ফাঁক করলেই মার কাটারি সব যুক্তি হাজির। অথচ দেখুন, সমাজ তাকে চিরটা কাল কৌতুক সম্রাট বা কমেডিয়ানের মোড়কেই মুড়ে রেখে দিল। কিন্তু তার ব্যাপ্তি তো এইটুকুতেই সীমাবদ্ধ ছিল না। তিনি একজন উঁচু দরের লেজেন্ডারি অভিনেতা, একাধারে নাট্যকার, নাট্য পরিচালক, রেডিও অভিনেতা, যাত্রা স্টার, আরও কত কি। সর্বোপরি একজন আদর্শ মানুষ। স্বাধীনতা আন্দোলন থেকে নকশাল আন্দোলন, তার অবদান অনেক। তবুও মানুষটাকে নিয়ে আজও সেভাবে চর্চা হয় না। তার নামে কোনো রাস্তা তৈরি হয়নি কোনো মূর্তিও। বিদেশি চার্লি চ্যাপলিন, লরেল হার্ডিদের কত চর্চা, তাদের উপর লেখা বই অবধি রয়েছে। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় বা জহর রায়ের মতো কিংবদন্তিদের অজানা গল্প রয়ে গেছে আড়ালেই। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন। 74.5 সিনেমায় ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয়টা আজও মনে দাগ কেটে যায়। 24টা মালপোয়া খেয়েছিলেন ভানুবাবু। অভিনেতার মুখের সেই বাঙাল ভাষার টানটা কি দুর্দান্ত, তাই না? অথচ এই মানুষটাই কিনা এককালে দাপটের সাথে স্বদেশী আন্দোলন করেছেন। জাতীয় অধ্যাপক সত্যেন বসু, আচার্য ডক্টর জ্ঞান ঘোষ, বিদগ্ধ মনীষী মোহিতলাল মজুমদারের প্রিয় ছাত্র ছিলেন তিনি। মানুষ বলে ভানু বন্দ্যোপাধ্যায় একজন দুর্দান্ত কমেডিয়ান। শুধুই কি তাই? তিনি তো হতে পারতেন স্বদেশী যুগের বিপ্লবী, হতে পারতেন বড় কোনো রাজনীতিবিদ। এমনকি পুলিশের হাতে ধরা পড়লে অনেকগুলো বছর তাকে জেলও খাটতে হতে পারত। সেই মানুষটাকে কি কেবল একটা পরিচয়ে বাঁধা সম্ভব? না, ভানু বন্দ্যোপাধ্যায় কেবল একজন কমেডিয়ান নন, তিনি একজন পূর্ণাঙ্গ অভিনেতা, একজন বলিষ্ঠ দেশপ্রেমিক, যে মানুষটার অনেক কথাই আজও সবার সত্যিই অজানা। আজ বেঁচে থাকলে অভিনেতার বয়স হতো 104 বছর। 1920 সালে ঢাকার বিক্রমপুরে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। মা সুনীতি দেবী এবং বাবা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নবাব স্টেটে উঁচু পদে চাকরি করতেন। বাবা মা খুব শখ করে ছেলের নাম রেখেছিলেন সাম্যময়, যার অর্থ সূর্যের তেজ, বিপ্লবের জয়গান। গোটা দেশে তখন আগুন জ্বলছে। ভারত মাতার বীরপুত্ররা স্বাধীনতার ডাক দিয়েছে। সবকিছু দেখে ছোট্ট সাম্যময়েরও রক্ত গরম হয়ে উঠেছিল। কিন্তু বাবা মা তো নবাব স্টেটের চাকুরে, সেই বাড়িতেই ব্রিটিশদের বিরুদ্ধে কথা অসম্ভব। কিন্তু যার নামেই বিপ্লব, তাকে কি আর বিপ্লব থেকে দূরে রাখা যায়? স্বাধীনতার সংগ্রামে দীনেশ গুপ্ত ছিলেন তার গুরু। আগেই বলেছিলাম, দীনেশ গুপ্তর সাথে আত্মার সম্পর্ক ছিল তার। বাবা মাকে লুকিয়ে বিপ্লবীদের গুপ্ত সমিতিতে যেতেন। দীনেশ গুপ্ত তাকে বিদেশি সিনেমা দেখাতেন, বুঝিয়ে দিতেন সিনেমার বিভিন্ন দৃশ্য। তার কাছেই শুনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান। ছোট্ট ভানুও তার দীনেশদার জন্য ঢাকার টাঙ্গাওয়ালা কুট্টিদের কাছ থেকে সংগ্রহ করে আনতেন পুলিশের গতিবিধির খবরাখবর। মাত্র 12 বছরের ভানু লুকিয়ে যোগ দিলেন স্বদেশী আন্দোলনে।
গোপনে বিপ্লবী বই, প্রচারপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া, রিভলভার পাচার, কি করেননি ভানু বন্দ্যোপাধ্যায়? সক্রিয় অংশগ্রহণ করেছেন ভারত ছাড়ো আন্দোলনেও। আবার এসবের জন্য বাবার কাছে বকুনিও খেয়েছেন বিস্তর, কিন্তু দমে যাননি। কখনো কখনো পাল্টা জবাব দিয়েছেন। এসব মিটিংয়ে কেউ যদি নাই যাবে তবে অমন মিটিং হয়ই বা কেন? আর সেই মানুষটাকেই কিনা একদিন বন্ধুর গাড়ির ব্যাকসিটের পাদানিতে শুয়ে পালিয়ে আসতে হয়েছিল এবার বাংলায়। সালটা তখন 1941। ভারত তখনও ভাগ হয়নি, কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের দ্বিতীয় ইনিংসটা তখন থেকেই শুরু হয়েছিল। ওই বছরই চাকরি পেয়ে গিয়েছিলেন আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে। প্রথমে কিছুদিন ছিলেন বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে বোনের বাড়িতে। তার কিছুদিন পর উঠে গেলেন চারু অ্যাভিনিউতে। কিন্তু সেদিন কি কেউ জানতো ব্রিটিশ বিরোধী এই ছেলেটা একদিন গোটা বিনোদন জগৎ কাঁপাবে, এমনভাবে কাঁপাবে যে তার চর্চা চলবে যুগের পর যুগ। আন্দোলন, সংগ্রাম, ইস্টবেঙ্গল থেকে অভিনয়, ভানু বন্দ্যোপাধ্যায় লাইফটা সত্যিই বর্ণময়। 1943 সালে তার প্রথম গ্রামাফোন রেকর্ড শ্রুতিনাট্যের কৌতুক নকশা বের হয়। তিনি সেই কৌতুক নকশার নাম রেখেছিলেন ঢাকার গারোয়ান। কলকাতায় অভিনয় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন 1946 সালে। চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের ভূমিকায় জাস্ট তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে অনেকেই বলেন তার প্রথম কাজ হচ্ছে জাগরণ। তার মধ্যেই সঙ্গীত শিল্পী নীলিমা দেবীর সঙ্গে বিয়েটাও সেরে ফেললেন। তারপরই আস্তে আস্তে শুরু করলো সিনেমার অফার আসা। 1949 সালে মন্ত্রমুগ্ধ, 1951 সালে বরযাত্রী, 1952 সালে পাশের বাড়ি, পরপর 3টে ছবি জাস্ট সুপার হিট। তবে অভিনেতাকে অ্যাকচুয়াল লাইমলাইট এনে দিয়েছিল তথাপি এবং 74.5। আচ্ছা, মালপো হয়েছে কি করে জানলেন আপনি? হ্যাঁ, গন্ধ পেলাম, গন্ধ পেয়েছি। আচ্ছা, আপনি বসুন, আমি এক্ষুনি মালপো নিয়ে আসি। শোনেন, আপনার কথা কম করবো না তো? না না, কি যে বলেন আপনি। বলা হয় এই ছবিতে সুচিত্রা সেন এবং উত্তম কুমারকেও ছাড়িয়ে গিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। তার ডায়লগ ডেলিভারি, তার এক্সপ্রেশন ছিল ছবির প্রাণ। ভালো কথা, তার কমিক চরিত্রগুলোকে নিতান্তই কমিক ভাবলে কিন্তু মারাত্মক ভুল করবেন। তার অভিনয় ফিল করলে বুঝতে পারবেন কি মারাত্মক মেধা লুকিয়ে রয়েছে সেখানে। এই যেমন 80তেও আসিও না ছবিটির কথাই মনে করুন না, আজ তো একটা মুভি কিনা একটা স্বপ্নের উপর দাঁড়িয়ে আছে। এরকম একটা স্বপ্নকেই তিনি কিরকম জীবন্ত করে তুলেছেন ভাবুন তো। শুরুতেই বুড়ো সদার কান্না ভেজা গলায় বন্ধুকে বলা সেই কথা, এ আর সম্ভব হবে না। হবে হবে, শীঘ্রই হবে রে। গ্রহে গ্রহে যারা ঘুরে বেড়াবার ব্যবস্থা করছে তাদের কথা কি অবিশ্বাস করা যায় রে? কি নিদারুণ বাস্তব ছবি তুলে ধরেছিলেন অভিনেতা। আবার বাকি ছবিটায় এই মানুষটার কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। কি আশ্চর্য! দেবাদিদেব মহাদেব সতীকে কাঁধে করে সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরেছিলেন, আর আমি তো করে করে স্টেশন যেতে পারবো না। এবার ধরুন জমালয়ে জীবন্ত মানুষ। এই ছবিতে অভিনেতা যখন ভোলাকে নির্দেশ দিচ্ছেন, তাহলে যতদিন না আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ আর চিত্রগুপ্তকে তোর সিংহে চড়িয়ে বন বন করে। আর তখনই যে ভোলার ওই ঘাড় নাড়া মনে পড়ে। কি অবলীলায় সহজ এক্সপ্রেশনের সাথে তিনি বলে উঠলেন, ভোলা গুঁতো। এমন সহজ সরল একটা সিনকে এভাবে আইকনিক করে তোলা কিন্তু মুখের কথা নয়, সেটা একমাত্র ভানু বন্দ্যোপাধ্যায়ই পারতেন। তিনি যেমন কমেডি চরিত্রে লোককে দমফাটা হাসিয়েছেন, সিরিয়াস চরিত্রে আবার ঠিক উল্টোটা। যারা নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে অমৃতকুম্ভের সন্ধানের মতো ছবিগুলো দেখেছেন তারাই ফিল করতে পারবেন এই ব্যাপারটা। যখন অভিনয় করতেন সেই চরিত্রের মধ্যে ঢুকে যেতেন তিনি। সব সময় বলতেন সিরিয়াস অভিনয়ে একটু বেশি কাঁদলে ক্ষতি নেই, কম কাঁদলেও চলবে, কিন্তু কমিক চরিত্রের অভিনয়ে প্রপোর্শন জ্ঞানটা ভীষণ প্রয়োজন। খুব ভালো অভিনেতা না হলে ভালো কমেডিয়ান বা কৌতুক অভিনেতা হওয়া সম্ভব নয়। অভিনয় প্রসঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, অ্যান আর্টিস্ট মাস্ট ডিক্লাস হিমসেলফ। অভিনেতা যদি চরিত্রের সঙ্গে একাত্ম হতে না পারেন তবে তার পক্ষে কোনো শিল্প সৃষ্টি করা সম্ভব নয়। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় শিল্প সৃষ্টি করতে জানতেন। তার তো ওই ঢাকাইয়া উচ্চারণের ছবির অর্ধেক হিট হয়ে যেত। তবে কেবল যে উচ্চারণটাই তার একমাত্র ইউএসপি ছিল সেটা কিন্তু নয়। তাহলে তো পূর্ববঙ্গ থেকে আসা অনেক মানুষই অভিনেতা হয়ে যেতে পারতেন। সেটা সম্ভব হয়েছিল কেবলমাত্র ভানু বন্দ্যোপাধ্যায় বলেই।
পরিচালক প্রযোজকরাও বুঝেছিলেন ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় থাকলেই সেই ছবি দৌড়বে, যাকে বলে হাই ডিমান্ড। তার নাম দিয়েও সিনেমা হয়েছে। ভানু পেল লটারি ছবিতে ওই গানটা, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। গানটা একবার মনে করে দেখুন তো। কিংবা ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছবিতে দুই অভিনেতার কেমিস্ট্রিটা কি মারাত্মক। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা চরিত্র এক একটা মাস্টারপিস। এরকম একটা পরিস্থিতিতে সকলেই চাইবে নিজের আখেরটা গুছিয়ে নিতে, কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় কবেই বা সেসবের ধার ধরেছেন। যখনই কোনো অন্যায় দেখেছেন রুখে দাঁড়িয়েছেন। ইন্দ্রপুরী স্টুডিওতেই একবার মার কাট পরিস্থিতি। পুরো দস্তুর ধর্মঘট শুরু হয়ে গেছে। শিল্পী কলাকুশলীদের সংগঠন সক্রিয় হয়ে উঠেছে মুনাফাখোর প্রযোজকদের বিরুদ্ধে। ভানু বন্দ্যোপাধ্যায়ও অবলীলায় তাদের সাথে যোগ দিয়েছেন, সওয়াল করেছেন শিল্পীদের হয়ে। আবার সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন রিলিজের সময়ও নানান জটিলতা। পরিচালকের পাশে কে দাঁড়ালেন? ভানু বন্দ্যোপাধ্যায়। একটা সময় টানা 5 বছর তাকে ব্ল্যাকলিস্ট করা হয়। খ্যাতির শীর্ষে থেকেও কাজ পেতেন না তিনি। প্রথম হার্ট অ্যাটাকটাও তখনই হয়। কিন্তু তাও আপুসের রাস্তায় হাঁটেননি দীনেশ গুপ্তর শিষ্য। ছায়াছবি ছেড়ে মন দিয়েছিলেন জলসা, বোর্ড থিয়েটার, কৌতুকের অনুষ্ঠানে। ততদিনে শরীর ভেঙে পড়তেই শুরু করেছে। তা নিয়েই ঘুরে বেরিয়েছেন এক জেলা থেকে অন্য জেলায়। যে লোকটা নরম বিছানা ছাড়া ঘুমোতে পারতেন না, তিনি কিনা মাটিতে চাটাই পেতে ঘুমিয়েছেন। কিন্তু হার মানেননি কিছুতেই। আবার 1959 সালে খাদ্য আন্দোলনের সময় চারিদিকে দুর্ভিক্ষ, হাহাকার। মানুষের সাহায্যে ত্রাণ সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, অজিত লাহিড়ী, নৃপেন গঙ্গোপাধ্যায়, সৌমেন্দ্র রায় প্রমুখ শিল্পীরা। সেদিন যে মানুষটি এই কর্মযজ্ঞের পুরোভাগে ছিলেন তার নাম ভানু বন্দ্যোপাধ্যায়। গর্ব করে বলতেন, বাবা আমার নাম রেখেছেন সাম্যময়, আমি একজন সাম্যবাদী। সাম্যের স্বপ্নও আমার নামের সঙ্গে লগ্ন হয়ে আছে। সেই সাম্যময় বন্দ্যোপাধ্যায়কে তো কেবল একজন অভিনেতা বলা যায় না, তিনি তো একজন পরিপূর্ণ মানুষ, যিনি কোনোদিন নিজের আদর্শ থেকে এক চুলো নড়েননি। সন্তানদের বলেছিলেন, ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে তো কি হয়েছে, নিজে খেটে যদি কিছু করতে পারো তবে করো, না হলে আমার ছেলে বলে সুযোগ পাবে তা চলবে না। আচ্ছা, আজকের দিনে কয়জন এমনটা পারে বলুন তো? এটা বলতে গেলে বুকের পাটা লাগে। হালফিলের সোকল্ড তারকাদের কাছে এমন বুকের পাটা কই? অথচ তাকে দেখে কে বলবে এই মানুষটার এমন জেদ? নিতান্তই সাদামাটা রোগাটে গরনের একটা মানুষ। পোশাকেও কোনো চমক নেই, আগাগোড়া ধুতি পাঞ্জাবিতেই কাটিয়ে দিলেন, কিন্তু তার ব্রেন সেটা ছিল প্রখর। পরাণ বন্দ্যোপাধ্যায় একবার অভিনেতাকে নিয়ে কিছু কথা বলেছিলেন। এই যেমন একবার নাট্যশালা নিয়ে কিছু একটা আলোচনা চলছিল, তখনই শম্ভুবাবু হঠাৎ ভানুবাবুকে বলে ওঠেন, আপনি এ ব্যাপারে আবার নাক গলাচ্ছেন কেন? অভিনেতার জবাব ছিল, আমি নাক গলাইতে যাবো কেন? আপনার নাকের যে অবস্থা, আপনি চেষ্টা করার আগেই তা গইলা যাবে গিয়া। আবার দূরদর্শন দপ্তরে একজন প্রস্তাব রাখেন, আদর্শ হিন্দু হোটেল আর একবার করলে কেমন হয়? জবাবে আরেকজন বলেন, ভানুদা এরকম বস্তা পচা কাজ এখন আর চলে? অভিনেতার চট জলদি উত্তর, বস্তাটা পয়চা গেছে, ভিতরের সোনাটা তো নষ্ট হয় নাই। এই মানুষটাকে কি বলবেন আপনি? তার প্রতিটা কাজ সত্যি সত্যি সাজিয়ে রাখার মতো। 1986 সালে মুক্তিপ্রাপ্ত অজিত লাহিড়ীর অচেনা মুখ সম্ভবত ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনীত শেষ ছবি। অবশ্য ছবিটা তিনি দেখে যেতে পারেননি। তার আগেই 1983 সালের 4 মার্চ হার্ট অ্যাটাকে মারা যান এই কিংবদন্তি অভিনেতা। আজ পুরো 4টে দশক তিনি নেই। দিন, মাস, বছর কাটছে, ভানুবাবু মানুষকে হাসিয়েই চলেছেন, অনাবিল মুক্ত হাসি। যারা দুঃখে বিহবল, বেদনায় যারা বিধুর, ভানুবাবু তাদের মুখের হাসি জুগিয়ে চলেছেন। কিন্তু তিনি কি তার প্রাপ্য মর্যাদাটা পেয়েছেন? প্রাতিষ্ঠানিক সম্মান তিনি হয়তো পাননি, কিন্তু আজ ভানুবাবু থাকলে কাউকে বলতে হতো না, বাংলা ছবির পাশে দাঁড়ান। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন।